প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। আজ থেকে এক সপ্তাহ আগে আমি এই ঘরটিতে এসেছিলাম। সেদিন আমরা শহীদ সাংবাদিকদের সম্মাননা প্রদান করেছিলাম। আজকে আবার এসছি শহীদ প্রকৌশলীদের সম্মান জানাতে। আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে শহীদ সাংবাদিক, জুলাই শহীদ এবং জুলাই শহীদ প্রকৌশলী, এই পরিবারগুলোর প্রতি সম্মান জানানোর সুযোগ পাওয়া সৌভাগ্যের। তো সেই সৌভাগ্য আমার হয়েছে। আজকে এখানে একজন শহীদের মা বক্তব্য রেখেছেন, অনুষ্ঠান পরিচালনা করছেন, আর একজন শহীদের বোন। তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং সকল জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা। সেখান থেকে মুক্তি দিতে বাংলাদেশের জনগণকে 15 বছরেরও অধিক কাল লড়াই করতে হয়েছে এবং সর্বশেষ যে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা সফল হয়েছে, সেই জুলাই বিপ্লবে সেই শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়নি, সে পালাতেও বাধ্য হয়েছে। যে বলেছিল শেখ হাসিনা পালায় না, এটা বলার কয়েকদিন পরেই সে পালিয়ে গেছে, পালিয়ে তার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে এবং কদিন পর পর তার প্রভুর নির্দেশে কিছু বাণী দিচ্ছে সেখান থেকে। আপনারা মনে করবেন না যে এই বাণীগুলো শেখ হাসিনার। এই সবগুলো বক্তব্য ধরেই নেবেন যে এটা আগ্রাসনবাদী হেজেমনিক ভারত সরকারের বক্তব্য। সেগুলো তাদের সেবাদাসীর মাধ্যমে তারা আমাদেরকে শোনাচ্ছে, এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে। অবাক লাগে আমার, এই মহান জুলাই বিপ্লবের মাসে যখন দেখি পতিত ফ্যাসিবাদের সব দোসররা জুলাই বিপ্লবকে কটাক্ষ করার সাহস দেখায়। এবং এই যে সাহসটা দেখাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য। কারণ যারা সবাই মিলে বিপ্লব করেছিলেন তারা সব যার যার মতো আলাদা হয়ে গেছেন। কেউ সরকারে গেছেন, কেউ বিরোধী দলে গেছেন, কেউ সরকারেও নাই, বিরোধী দলে নাই, কিন্তু আলাদা হয়ে আছেন। তো যদি জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য থাকতো, তাহলে আমার ধারণা এই ফ্যাসিবাদের দোসররা এই ধরনের স্পর্ধা দেখাতে তারা সাহস পেত না। আজকে এখানে নাহিদ আসিফ থাকলে ভালো হতো, তো নাহিদ আসিফ নাই, তাদের সহযোদ্ধারা আছে। আমি এখন কতগুলো কথা বলবো যেগুলো শুনলে হয়তো জুলাই বিপ্লবীদের দলের নেতাদের ভালো লাগবে না। আমার আবার এটা একটা বদভ্যাস, যেখানে যাই সেখানে এমন কথা বলে আসি যে আয়োজকরা আর দ্বিতীয়বার আমাকে আমন্ত্রণ জানায় না বক্তব্য দেওয়ার জন্য। এটা বিএনপির ক্ষেত্রে হয়েছে, কারণ সেখানে গিয়ে বিএনপির নেতাদের সামনে আমি এমন সব কথা বলেছি যেটা নেতাদের পছন্দ হয় নাই, এবং তারা ধরে নিয়েছে যে মাহমুদুর রহমান তাদের বিরোধী পক্ষের লোক। আমি কারো পক্ষের লোক নই, আমি কারো বিপক্ষে নই, আমি শুধুমাত্র জুলাই শহীদদের পক্ষের লোক, জুলাই যোদ্ধাদের পক্ষের লোক। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করবে, যারা বিপ্লবী মনে করবে, আমি সকলের পক্ষের লোক। সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা এনসিপি হতে পারে। কারণ জুলাই এই বিপ্লবটা দেখা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজ থেকে অনেক দিন আগে, দেশ ছাড়তে বাধ্য হওয়ার কিছুদিন আগে 2018-র প্রথম দিকে
একটা অনুষ্ঠানে আমি ছিলাম এবং বিএনপির মহাসচিব ছিলেন, যিনি এখন মন্ত্রী, তার সাথে কদিন আগে আমার দেখা হয়েছে সাংবাদিকদের অনুষ্ঠানে। তো সেখানে 2018 নির্বাচন নিয়ে, আসন্ন নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। আমি সেদিন আজকের পাটোয়ারির মতো প্রধান বক্তা ছিলাম, আর মহাসচিব প্রধান অতিথি ছিলেন আমার মতো। তো সেখানে যখন 2018 সালের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে কোনো বিপ্লব ছাড়া শেখ হাসিনাকে, ফ্যাসিবাদকে উৎখাত করা যাবে না। কোনো নির্বাচনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদ পৃথিবীতে কোথাও পরিবর্তন করা সম্ভব হয় নাই, কাজে আপনারাও পারবেন না। 2018-তে আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনারা কেউ ভোট দিতে যেতে পারবেন না এবং আপনাদের পোলিং এজেন্টও কেউ ঢুকতে পারবে না সেখানে। তো মজার ব্যাপার হলো, যখন নির্বাচন হয়ে গেল, তো এটার জবাবে মহাসচিব যে কথাটা বলেছিলেন কদিন আগে, তিনি একই কথা বলেছেন যে আপনার বিপ্লবের এই তত্ত্বের সাথে আমরা একমত নই, কারণ বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এ কথাটাই উনি আবারও বলেছেন, এই কদিন আগে আমার পাশাপাশি বলেছেন। তো যেদিন নির্বাচন হলো, সেই নির্বাচন, পাতানো নির্বাচন, হাসিনার 2 নম্বর পাতানো নির্বাচন 2018-র, আমি তখন নির্বাসিত জীবনযাপন করছি মালয়েশিয়াতে। তো নির্বাচনের নামে যা হওয়ার তাই হলো। তোমরা তো তখন, আমি তুমিই বলছি তোমাদেরকে, কারণ বেশিরভাগই তোমরা এখানে এনসিপির ছেলে মেয়েরা আছো, তোমরা তো একেবারেই ছোট, তখন হয়তো স্কুল কলেজে পড়ো। তো ওই দিন আমার সেই বক্তৃতা, সেই যেটা বলেছিলাম যে বিপ্লব ছাড়া হাসিনাকে সরানো যাবে না, ফ্যাসিবাদ উৎখাত করা যাবে না, সেই বক্তৃতাটা ওই দিন ভাইরাল হলো। আমি দেখি সর্বত্র আমার সেদিনকার বক্তৃতা। নির্বাচনের পরের দিন মালয়েশিয়াতে সবাই আমাকে বলল, কেউ বলল মাহমুদ ভাই, কেউ বলল স্যার আপনার বক্তৃতা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আপনি যেটা বলেছিলেন। তো সেই স্বপ্ন আমার সফল হয়েছে 2024-এ, সেটা তোমরা করেছো। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আই স্যালুট টু ইউ। আমি তোমাদের সকল জুলাই যোদ্ধাকে সালাম জানাই। কিন্তু একটু আগে যে বললাম যে তোমরা অসন্তুষ্ট হবে, এতক্ষণ তো প্রশংসা করলাম, এবার অসন্তুষ্ট হওয়ার জায়গায় যাই। তারপরে বিপ্লব হলো। বিপ্লব হলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আবার কথা বলতে পারছি। বিপ্লব হলো বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলাম। বিপ্লব হলো বলে আমার মাকে আমি নিজের হাতে কবরে নামিয়ে দিতে পেরেছি। বিপ্লব না হলে পারতাম না, কারণ দেশেই ফিরতে পারতাম না। কাজেই আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে, জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে না, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, এটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল। ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল ক্যাস্ট্রো যখন বিপ্লব করে তারা সাকসেসফুল হলো, বাতিস্তাকে হারিয়ে দিল, তখন তারা সকলে মিলে সরকার গঠন করেছিল, বিপ্লবী সরকার। কিন্তু কয়েকজন মিলে এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করে নাই। কাজেই এই যে 3 জনের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। আমি মনে করি সরকার ইউনূস সাহেবের সিলেকশন ওয়াজ পারফেক্ট। সত্য কথা এটা। ইউনূস সাহেব সম্পর্কে নানা রকম বক্তব্য থাকতে পারে। আমার নিজেরই ইউনূস সাহেবের সকল কর্মকাণ্ড, সকল বক্তব্য আমি সমর্থন করি না।
কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া আমাদের সামনে বিকল্প কেউ ছিল না সরকার পরিচালনা করবার জন্য। এবং সেই হিসেবে তোমাদের বিপ্লবীদের সিলেকশন ওয়াজ পারফেক্টলি রাইট, 100% সঠিক। তোমাদের উচিত ছিল বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা, ক্ষমতার বাইরে থেকে। কারণ ক্ষমতার ভিতরে গেলে একটা দায়িত্ব চলে আসে, ক্ষমতার ভিতরে গেলে সফলতারও যেমন প্রশংসা নিতে হয়, ব্যর্থতার দায় গ্রহণ করতে হয়। আজকে তোমাদেরকে সেই ব্যর্থতার দায় গ্রহণ করতে হচ্ছে। উচিত ছিল সরকারের বাইরে থেকে জুলাই দর্শন, আমরা জুলাই দর্শনের কথা বলি, কিন্তু তোমরা জুলাই দর্শনের বয়ান তৈরি করতে পারো নাই। আমি একটা আর্টিকেল লিখেছিলাম দেশ থেকে বাইরে থেকে ফেরার পরেই, জুলাই দর্শনের জুলাই বিপ্লবের দর্শন। এটা লিখেছিলাম বোধহয় 2025-এর প্রথম দিকে আমার দেশেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা তো আমার লেখা, সেটা তো তোমাদের বিপ্লবীর লেখা না। তোমাদের বিপ্লবীর তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন আসা উচিত ছিল। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না এটা অভ্যুত্থান না এটা বিপ্লব নাকি আন্দোলন। আমি সর্বদা এটাকে বিপ্লব বলে এসেছি, কারণ আমি মনে করেছি যে বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা সেটার একটা আমূল পরিবর্তন হবে, এবং এই কারণেই আমি এটাকে বিপ্লব কল্পনা করেছি। আর আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার পরিবর্তন। আমার দৃষ্টিতে জুলাই শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, জুলাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল, সেটার বিপ্লব ছিল। এই জন্যে জুলাই বিপ্লব, এবং আমার নজরে বিপ্লব চলমান। আগেই একটু কথা বলেছি আমি, একদিনে বিপ্লব শেষ হয় না, বহু দিন লাগে বিপ্লবের একটা ফাইনাল রূপ দেওয়ার জন্যে। কাজেই আমি শহীদ পরিবারদের বলবো, জুলাই যোদ্ধাদের বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা সকলে মিলে এই যে জুলাই বিপ্লবীরা বিভিন্ন বিভিন্ন নামে বিভক্ত, সবাইকে এক ছাতার তলে আসা উচিত। জুলাই বিপ্লবের ছাতার তলে প্রত্যেকের আসা উচিত, যারা যারা ছিল প্রত্যেকের আসা উচিত। পার্লামেন্টারি সিস্টেমে অবশ্যই সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষেত্রে সবার ইউনাইটেড থাকা উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে এটা হয়ে ওঠে নাই, এটা জাতির জন্য দুর্ভাগ্য। কিন্তু তাই বলে সবকিছু শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে, আমরা এখনো ইউনাইটেড হতে পারি। জুলাই বিপ্লবের কয়েকটা ইউনিক ব্যাপার ছিল। এক নম্বর ছিল, এটা একটা নিরস্ত্র বিপ্লব ছিল। নিরস্ত্র ছেলেমেয়েরা আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে সরকারের সকল রকম গুন্ডামির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, সরকারের বর্বরতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। নিরস্ত্র ছেলেমেয়েরা, পৃথিবীতে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। দ্বিতীয়টা, এই বিপ্লব ঘরের বিপ্লব ছিল, ছেলেমেয়েরা নিজেরা বিপ্লব করেছে, কোনো বিদেশি শক্তি এই বিপ্লবে কোনো ভূমিকা পালন করে নাই। এবং এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা হলো ভারতের থেকে আমাদেরকে সহায়তা নিতে হয়েছিল, এবং সেই দুর্বলতার কাফফারা আজ পর্যন্ত আমাদেরকে দিয়ে যেতে হচ্ছে। এবং ভারতীয়রা কখনো ভোলে না যে তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। এই যে প্রিয়াঙ্কা গান্ধী কদিন আগে সে বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমরা পাকিস্তানকে ভাগ করে দিয়েছিলাম। তার মানে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার দাদির কথা বলছে, ইন্দিরা গান্ধীর কথা, যে তিনি পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে না। তারা বলতে চায় এটা পাকিস্তান এবং ভারতের একটা লড়াই ছিল, সেই লড়াইতে ভারত জয়লাভ করেছে এবং পাকিস্তান পরাজিত হয়ে দুই ভাগ হয়ে গেছে। তো এই যে বয়ান, এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের দুর্বলতা, যেটা আজ পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আবারও তোমাদেরকে সালাম জানাই, এবার কোনো বিদেশি শক্তির সাহস হবে না বলে যে 24শে জুলাই অভ্যুত্থান আমাদের ভূমিকা ছিল। এটা বলার আমেরিকাই হোক, রাশিয়াই হোক, চীন হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, কেউ এটা বলতে পারবে না। সো এটা আর একটা ইউনিক দিক ছিল। আর 3 নম্বর ছিল যে এটার কোনো একক নেতৃত্ব ছিল না, তোমরা সবাই মিলে সবাই নেতা ছিলেন, সবাই নেতা সবাই যোদ্ধা। এ একটা ইউনিক ব্যাপার। কাজেই এই 3টে বিষয় যদি আমরা স্মরণে রাখি, তাহলে আমি নিশ্চিত এই বিপ্লব পরাজিত হতে পারে না, এই বিপ্লব ব্যর্থ হতে পারে না, এই বিপ্লব। সুতরাং আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না,
ইতিমধ্যে মাগরিবের আজান দিয়েছেন নামাজ পড়ার সময়। আজকে এই অনুষ্ঠানে তোমরা আমাকে প্রধান অতিথি করেছো। প্রধান অতিথি করার কোনো কারণ নাই, এটা তোমাদের দলীয় অনুষ্ঠান। কেন আমাকে প্রধান অতিথি করলে আমি তাও জানি না, কিন্তু জুলাই যোদ্ধারা আমাকে যখনই ডাকে, যে অনুষ্ঠানেই ডাকে, আমি সাড়া দিই। কারণ এই জুলাই যুদ্ধ এবং এই বিপ্লব আমার স্বপ্ন ছিল, এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার জীবদ্দশায় আমি আমার স্বপ্ন সফল হতে দেখে গেছি। তোমরা লড়াই চালিয়ে যাও। আমরা যারা সিনিয়র সিটিজেন, আজকাল সিনিয়র বললে আবার ট্রল হয় দেখি বিভিন্ন ব্যাপারে, সিনিয়র বলা মুশকিল, কি বলবো, আমরা যারা বুড়োরা আছি, বুড়োরা তোমাদের পাশে আছে, এটা বলাই বোধ হয় ভালো। আর আমার কথা একটু আগে তো বলেছে, আমি আমার জীবনে আপোষ করি নাই, আপোষ করতে আমি জানি না। কাজেই যতই বয়স হোক, যতই অন্য পক্ষ যতই শক্তিশালী হোক, লড়াইয়ের ময়দানে আমাকে তোমরা সবসময় পাশে পাবে ইনশাআল্লাহ। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।